জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প ও পদ্মা ব্যারেজের ঘোষণা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হবে। বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ চত্বরে রাজশাহী জেলা ছাড়াও নাটোর, চাঁপাই থেকে বিএনপির কর্মীরা জড়ো হন সমাবেশে। সবাই দেয়া বক্তব্যে একটি মহল ভিতরে ভিতরে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকারকে সঠিক তদন্ত করার দাবিও জানান তিনি। রাজশাহীতে 22 বছর পর নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। এ সময় রাজশাহী, নাটোর ও চাঁপাই নবাবগঞ্জের বিএনপির 13 জন প্রার্থীকে জনসম্মুখে পরিচয় করিয়ে দিয়ে দলের পক্ষে ভোট চান তারেক রহমান। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করবো, সাহায্য করবো। পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করবো, বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করবো, 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন মওকুফের কাজ আমরা শুরু করবো। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাআল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বংশানুক্রমিক সংস্কার প্রধান নির্বাচন ব্যবস্থা চায় না জামাত, বরং এমন ব্যবস্থা চায় যাতে দেশে ভিক্ষুকের সন্তানও প্রধানমন্ত্রী হতে পারবে। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবাই কাজ পাবে। বৃহস্পতিবার বিকেলে মিরপুরের পাইকপাড়ায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের আমির বলেন, এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে গায়ে হাত হতে পারে না। নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার কথাও বলেন তিনি। এর আগে দুপুরে কাউরান বাজারে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। সভায় অংশ নেয় রাজধানীর অন্যতম বড় পাইকারি আড়তের ব্যবসায়ী ও কর্মচারী এবং স্থানীয়রা। বক্তব্যে চাঁদাবাজ সিন্ডিকেটের কারণে প্রান্তিক চাষিরা পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় বলে অভিযোগ করেন তিনি। বলেন, সারা দেশে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হলে কয়েক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। নির্বাচনের আলামত ভালো নয় বলেও আশঙ্কা করেন ডাক্তার শফিকুর রহমান। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে 13 নম্বর সড়কে মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াত আমির। এই বাসে আমিরের সফর সঙ্গীরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দেশের মালিক নয়, দেশের মানুষের সেবক হবে জামায়াত। মাদেরকে রক্তাক্ত করে আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আমরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরেও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরে সংঘাতের সূত্রপাত হয় বলে দাবি করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, হত্যার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত। এই ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বানও জানান মাহাদি আমিন। অভিযোগ করেন, শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছে। দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, আগে থেকে লাঠিসোঁটা জোগাড় করে রেখেছিলেন। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন, এসব বিষয় নিয়ে সামগ্রিকভাবে দ্রুততম সময়ের মধ্যে এটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। এই সংঘাতে একজন মানুষ নিহত হয়েছেন, তিনি যে দলেরই হোক না কেন, তা কোনোভাবেই কাম্য না। শেরপুর জামায়াত নেতা হত্যার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তা স্পষ্ট হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ সময় তিনি অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। মৃত্যু দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচনকে সামনে রেখে এমন ঘটনা পুনরায় ঘটলে 11 দলীয় জোট জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে বলেও জানান তিনি।
আমরা মনে করি পুরো ঘটনা প্রবাহে আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। প্রথমত, মারামারির সময় পুলিশ সহযোগিতা করলেও ঘটনা প্রবাহ এতদূর আসতো না। সেটা না করে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করে। তবে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় সেনাবাহিনীর একজন সদস্য আহত হন। আমরা অবিলম্বে শহীদ রেজাউল করিমের হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় পরিবার মামলা না করলে সরকার মামলা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে, তারা মামলা করতে ইচ্ছুক কিনা। যদি তারা মামলা করতে ইচ্ছুক করা হয় এবং তারা এই ঘটনায় কাউকে দায়ী করে, তাহলে তাদের দাখিলকৃত এজাহার অনুযায়ী আপনার মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে ইচ্ছা করে তাহলে পুলিশ নিজ দায়িত্বে মামলা করবে। এবং 11টা মোট এজেন্ডা, অনেক ইম্পর্টেন্ট অধ্যাদেশ এসছে, পাশ হয়েছে। কর্মক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর আজকে খসড়া এবং চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল, এটা নীতি অনুমোদন হয়েছে। 2 নম্বর, পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ 2026-এর খসড়া নীতিগত অনুমোদিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ঢাকা 4 আসনের নির্বাচনী প্রচারণা নিয়ে পোস্তগোলা এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, নির্বাচনী প্রচারণে সকাল থেকে আছেন আসলে প্রার্থীরা, বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। তো কোন দলের প্রার্থীরা কোন প্রতিশ্রুতি দিচ্ছেন, কোন বিষয়ে জোর দিচ্ছেন আমাদের জানাবেন। সতীর্থ, ঢাকা 4 যে আসনটি সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড এবং শ্যামপুর এবং কদমতলী থানা মিলিয়ে আসলে এই সংসদীয় আসনটি। আমরা জানি যে এখানে ভোটার হচ্ছে প্রায় 3.5 লাখের বেশি এখানে ভোটার রয়েছে এবং আমরা দেখছি যে এখানে সকাল থেকেই কিন্তু বিভিন্ন প্রার্থীরা তারা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আমরা এই মুহূর্তে পোস্তগোলায় রয়েছে, এখানে দেখছি জামায়াতের ইসলামীর যিনি প্রার্থী তিনি এখানে প্রচারণা চালাচ্ছেন এবং তার নাম যদি বলি সৈয়দ জয়নুল আবেদিন, তিনি প্রচারণা চালাচ্ছেন। এখানে বাসা বাড়িতে বাড়িতে তিনি যাচ্ছেন এবং দোকানপাটগুলোতে যাচ্ছেন এবং তিনি নানা রকম প্রতিশ্রুতি তুলে ধরছেন, বিশেষ করে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়বার জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার জন্য সেই প্রতিশ্রুতিগুলো তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন এবং তিনি বলছেন যে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। তবে তিনি অভিযোগ করেছেন যে গতকাল এই নির্বাচনী আসনে একজন মা বোনকে আঘাত করা হয়, যাকে হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির লোকজনই এটি করেছে বলে তারা কিন্তু অভিযোগ তিনি করেছেন এবং তিনি আইন শৃঙ্খলার ব্যাপারেও কিন্তু প্রশ্ন তুলেছেন যে এইভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেই প্রশ্ন তিনি তুলেছেন। একই সঙ্গে আমরা যদি বলি যে এই আসনে কিন্তু মোট 8 জন প্রার্থী রয়েছে। এখানে বিএনপির প্রার্থী যিনি রয়েছেন তানভীর আহমেদ, তিনিও নানাভাবে এখানে প্রচারণা চালাচ্ছেন। এখানে কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে সব দলের প্রার্থীরাই তারা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়। তো এই ছিল আমার কাছে সতীর্থ সবশেষ তথ্য। পোস্তগোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানছিলেন সহকর্মী জাওয়াদ। শেরপুরে জামায়াত বিএনপির সংঘর্ষে নিহত জামায়াত নেতার মরদেহ ময়মনসিংহ মেডিকেল থেকে নেওয়া হয়েছে শেরপুরে। জানাজা শেষে শ্রীবর্দীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। এ বিষয়ে জানাতে শ্রীবর্দী সরকারি কলেজ মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নিহত জামায়াত নেতার জানাজা এবং দাফন কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, আমরা এই কথা বজায় রাখবো। আর এই শহীদ, এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ হিসেবে শেরপুরের শ্রীবর্দীর সরকারি কলেজ মাঠে জামাত নেতা রেজাউল করিমের মরদেহ নিয়ে আসা হয়েছে এবং এখানে এই মুহূর্তে জানাজার নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যেই যারা জানাজার নামাজে অংশগ্রহণ করবেন তারা কাতারে দাঁড়িয়ে গিয়েছেন।
এই মুহূর্তে জামায়াতের নেতৃবৃন্দ কথা বলছেন। আমরা দেখেছি যে স্থানীয় এবং জেলা, ময়মনসিংহ জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু কথা বলছেন এবং তারা এখানে যে বিষয়টি বলছেন যে যারা রেজাউল করিমকে হত্যা করেছে, রেজাউল করিমের উপর হামলা করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন তারা। এবং তারা যেটি বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে এই রেজাউল করিমকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নিতে হবে বা হত্যার জবাব দিতে হবে, এই দাবি কিন্তু এখানে যারা জামাতের নেতৃবৃন্দ আছেন তারা রাখছেন। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে ময়মনসিংহ মেডিকেল কলেজে আজকে মাওলানা রেজাউল করিমের ময়নাতদন্ত হয় দুপুরে, এবং দুপুরের পর কিন্তু এখান থেকে অ্যাম্বুলেন্স যুগে শেরপুরে নিয়ে আসা হয় এবং এখন থেকে প্রায় 20 মিনিট আগে শেরপুরের শ্রীবর্দিতে পৌঁছে মাওলানা রেজাউল করিমের মরদেহ আমরা দেখেছি যে সেই মরদেহবাহী অ্যাম্বুলেন্স আসার পর কিন্তু দলীয় নেতাকর্মী যারা তারা কান্নায় ভেঙে পড়েন এবং আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং এখানে এরপর সেই শ্রীবর্দি শহর থেকে শ্রীবর্দি যে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজে নিয়ে আসা হয়েছে এবং এখানে এখন জানাজার নামাজের সর্বশেষ প্রস্তুতি চলছে এবং এখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে নিহতের গ্রামের বাড়িতে, সেখানে আরেকটি জানাজার নামাজ হবে, এরপর তার লাশ দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। শেরপুর থেকে জামাত নেতার জানাজা কার্যক্রমের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হারুন। এবার খেলার খবর। সাফ ফুটবলের অভিষেক আসরে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শিরোপা জেতা ফুটবলাররা আজ বিকেলে দেশে ফিরবেন। তাদের জন্য বিশেষ সব ব্যবস্থা রেখেছে বাফুফে। চ্যাম্পিয়ন ফুটবলারদের এয়ারপোর্ট থেকে ছাদ খোলা বাসে করে নিয়ে আসা হবে। বাসের ছাদে দাঁড়িয়ে ফুটবল দল সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করবে। এই বাস সরাসরি হাতির ঝিলের এমপি থিয়েটারে নিয়ে আসা হবে। রাতে সেখানেই সম্মাননা জানানো হবে ফুটবলারদের। এর আগে 2022 সালে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়। সেবার তাদের বরণে ছাদখোলা বাসের ব্যবস্থা করেছিল বাফুফে। 2024 সালে পুনরায় চ্যাম্পিয়ন হওয়া নারী ফুটবল দলকে একইভাবে বরণ করে নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সাফ ফুটসাল জেতা দলকেও ছাদখোলা বাসে বরণ করে নিয়ে অভ্যর্থনা জানাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।